জানি যে স্বাধীনতা স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি কঠিন। এই যে আজকে 2024 সালে এসে আমরা কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতন, স্বৈরাচার পতনে এসে পৌঁছেছি। এটা অবশ্যই দীর্ঘদিনের একটা কষ্টের জায়গা, একটা ক্ষোভ, সবকিছু মিলে আমরা এখানে পৌঁছেছি। তো সেক্ষেত্রে এইটা যেন বন্ধ না হয়। আজকে আমি কথা বলতে পারছি, আমি বাক স্বাধীনতা পেয়েছি, এইটা যেন আমরা ধরে রাখতে পারি। আজকে এমন একটা ঘটনা ঘটেছে বলে কথা বলছি, আজ থেকে আগামী 5 বছর পর 10 বছর পর এটা থেমে যাক। স্বৈরাচারী আবার বাংলাদেশকে চারিদিক থেকে কি করুক, সেটা আমরা চাই না। আমরা চাই এটা অব্যাহত থাকুক। আমরা চাই আমাদের বাক স্বাধীনতা যেভাবে ফিরে পেয়েছি সেটা যেন ধরে রাখতে পারি। আরেকটা বিষয় পয়েন্ট যেটা করতে চাই সেটা হচ্ছে চিকিৎসা খাত। আমাদের চিকিৎসা ব্যবস্থার এত ভয়াবহ অবস্থা খারাপ, সেটা মানে যারা বিভিন্ন হসপিটালে গিয়ে সচক্ষে না দেখতে পারলে এটা বিশ্বাস করা অসম্ভব। আমরা জানি আমাদের দেশে বড় বড় নেতা যারা আছে তারা বাংলাদেশের বাইরে গিয়ে খুব ভালো উন্নত মানের চিকিৎসা গ্রহণ করে থাকে, যেটা সাধারণ জনগণের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আজকে আমার যদি কোনো ধরনের একটা সমস্যা হয়, আমার দেশ ছাড়া আমি বাইরে গিয়ে কোনোভাবেই উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারবো না। সে আর্থিক সক্ষমতা আমার পরিবারের নেই। এরকম হাজার পরিবার আছে বাংলাদেশে। আমাদের এইটা লক্ষ্য রাখতে হবে, বড় বড় যারা নেতা কর্মীরা আছে শুধুমাত্র তারা বাইরে উন্নত চিকিৎসার জন্য তারা বাংলাদেশের চিকিৎসা খাতে চোখ রাখবেন না, বাংলাদেশের চিকিৎসা খাতে তারা যা যা করণীয় সেটা করবেন না, কারণ তারা সুযোগ সুবিধা পাচ্ছে। জনগণের ট্যাক্সের টাকায় তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, চিকিৎসা খাত তাদের জায়গায় ঠিক রাখছে, উন্নত চিকিৎসা নিচ্ছে, কিন্তু জনগণ পাচ্ছে না। এটা কেন পাচ্ছে না? আমি কেন পাচ্ছি না? আমার চিকিৎসা ব্যবস্থা কোথায়? আমার সুচিকিৎসা ব্যবস্থা কেন নেই? অথচ আমার ট্যাক্সের টাকায়, আমার বাবার মাথার ঘাম পায়ে ফেলার টাকায় তারা ঠিকই উন্নত চিকিৎসা পাচ্ছে, সেটা সেখান থেকে আমি কেন পাবো না? প্রত্যেকটা নেতা কর্মীর, বড় বড় মন্ত্রী থেকে শুরু করে সবাইকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে, সবাইকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে। তাদের পর্যবেক্ষণ করতে হবে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আসলে কোথায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ, রিকশাওয়ালা থেকে শুরু করে যারা গার্মেন্টস কর্মী আছে তারা কোথায় আছে, কি চিকিৎসা পাচ্ছে তারা? আরেকটা বিষয় হচ্ছে সরকারি কর্মকর্তা মানে ডাক্তার, বিশেষ করে আমরা গিয়ে হসপিটালে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি। এমনও সময় আছে আমি নিজে ভুক্তভোগী, 12টা বেজে যায়, ডাক্তার আসার কোনো খোঁজ নেই, কোনো খবর নেই, তাদের কোনো প্রশ্ন করা যায় না। কেন করা যায় না? সরকার, বাংলাদেশের জনগণ কেন, মানে আমরা কেন রেখেছি তাদের? তারা আমাদের সেবার জন্য নিয়োজিত, আমরাও আছি তাদের জন্য। এই জায়গাটা যদি ক্লিয়ার না থাকে, একটা চিকিৎসকের অবশ্যই ডিউটি টাইম আছে। কয়টা থেকে ডিউটি টাইম? 12টা বাজে ডিউটি টাইম শুরু তার। আমার প্রশ্ন এইখানে, 12টা বাজে একটা চিকিৎসকের ডিউটি টাইম কি শুরু হয়? অথচ এইদিকে জনগণ যারা আছেন, যারা রোগী যারা আছেন, তারা ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো চিকিৎসকের খবর নেই, কোনোভাবে আমরা তাদের পাই না। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট এটা হচ্ছে অনেক দুর্নীতি। বিভিন্নভাবে আমরা কোনো চিকিৎসা মানে যা পাচ্ছি, কতটুকু পাচ্ছি? ভাই একটু আগে বলে গেছে যে কতটুকু ওষুধ পাচ্ছি আমরা, কতটুকু ওষুধ পাচ্ছি। আমি একটা মানে আমার অভিজ্ঞতা বলছি। আমি সরল দিতে গিয়েছিলাম আমার চোখের সমস্যা নিয়ে। একজন ডাক্তার আমাকে হচ্ছে ওষুধ দিয়েছেন আর কয়েকটা পরীক্ষা করেছেন আর বাইরে থেকে দিয়েছেন। তো আমি তাকে প্রশ্ন করলাম যে এতগুলো পরীক্ষা আমাকে, আমি কেন এতগুলো পরীক্ষা বাইরে থেকে করবো? সেই সামর্থ্য আমার নাও থাকতে পারে, সেই সামর্থ্য আমার নাও থাকতে পারে, হয়তো আমার আছে, আমার পাশের বোনের নেই, আমার পাশের একটা ভাইয়ের নেই, তাহলে আমরা কোথায় যাব? সে আমাকে এইটার উত্তরে বললো যে আপনাকে যে 2 মিনিট সময় দিয়েছে এটা আপনার অনেক সৌভাগ্য। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম যে সে আমাকে 2 মিনিট দিয়েছে, সেটা আমার সৌভাগ্য। অথচ তার কিন্তু এটা একটা সেবা, সে কিন্তু সেবামূলক কাজ করতে এখানে আসছে না। আমি তখন খুবই অবাক এবং খুবই হতাশ হয়ে ফিরেছি যে একজন ডাক্তারের মুখে যখন শুনতে হয় যে আপনাকে 2 মিনিট সময় দিয়েছে এটা আপনার সৌভাগ্য, এর থেকে দুঃখজনক মনে হয় না আর কিছু আছে।